দীপেন দা আমাদের খুব কাছের মানুষ, আর উনি নিজে একটা সম্মাননা পাচ্ছেন, এটা একটা আমাদের সম্মাননা। আমরা যারা দীপেন দার আশেপাশে গল্প লিখি, আলোচনা করি, কথা বলি, তাদের সবার কাছে একটা প্রাপ্তির ব্যাপার। আপনাদের অনেকের সঙ্গে হয়তো দীপেন্দার অনেক দিনের একটা পরিচয়, আমার সঙ্গে খুব বেশি দিনের না, 2011 ডিসেম্বর বা 2012 জানুয়ারি এরকম একটা কোনো সময় হবে। এই গল্প স্বল্পের আটচালার কয়েকজন মানুষ আমরা একটা বেড়াতে গেছিলাম, 4 জন আমরা উঠেছিলাম চুচুড়া থেকে, একজন ব্যান্ডেল থেকে, আর আমরা আগে পৌঁছে গিয়ে অপেক্ষা করছিলাম যে পরের ট্রেনে দীপেন্দা আসবে। তো সেই রকম একটা জায়গায় একটা শীতের দুপুরে বোলপুর স্টেশনে দীপেন্দার সঙ্গে আমার প্রথম দেখা। তো স্বাভাবিকভাবে তারপরে যেমন দীপেন্দার স্বভাব, সবার সঙ্গে জড়িয়ে দিতে পারেন। আমি এখনো খুবই অকিঞ্চিত কর একজন, কিন্তু সেটা ওই বেড়ানোর ওইখানে বোঝা যায়নি আর কি। আমরা সবাই সমানভাবে লেগ পুলিং করেছি একে অন্যকে, এবং ওরা সবাই আমাকে মেনে নিয়েছিলেন, এইটা একটা বড় ব্যাপার। ঠিক এখনই আর ওই রকম একটা বেড়ানো হবে না, কারণ ওই 6 জনের মধ্যে 2 জন অন্য জায়গায় বেড়াতে ইতিমধ্যে চলে গেছেন, ফলে তাদের সঙ্গে আর বেড়ানো যাবে না। তো এইরকম একটা জায়গা থেকে দীপেন্দা, তারপরে দীপেন্দা নিয়মিত আমাকে উৎসাহ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে আমার লেখা সম্পর্কে বলেছেন, আমার লেখা উনি পাঠ করেছেন, 119টা যা বলা হচ্ছে তার মধ্যে এই অভবেরও একটা লেখা আছে। ফলে এই সব মিলিয়ে দীপেন্দা কখন যে আমাদের খুব কাজের মানুষ হয়ে গেছে, এবং গল্প স্বল্পের আটচালার সঙ্গে যখন আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করেছি, কাজ করেছি, আমরা যোগাযোগ রেখেছি, দীপেন্দা আমাদের সঙ্গে আছেন। তো আমার উপরে আরেকটা কথা রাজি করেছিল বলতে, সেটা রাজি বলেনি, আমি বলবো। সেটা হচ্ছে যে এই চিরঞ্জয় দাদের একটা পত্রিকা আছে, বরুণ দাস চিরঞ্জয় দাদের, সেটার নাম হচ্ছে দিগন্ত বলয়। হ্যাঁ, তো করোনার সময় চিরঞ্জয় দা আমাকে 4টে গল্প পাঠালেন, পাঠিয়ে বললেন যে দীপেন্দা এবং শৈলেশ সরকারের, বললেন যে এদের গল্পগুলো একটু আলোচনা করে দিও। তো এখানে আমার না বলার কিছু ছিল না, সবে পত্রিকাটা বেরিয়েছে, এই হয়তো 1 সপ্তাহ হয়নি, 4-5 দিন হলো বেরিয়েছে। তো যদি আপনারা কেউ পান, সেখানে দীপেন্দার 4টে গল্প নিয়ে আমি সামান্য একটু লিখেছি। আজকে আমাকে যে গল্পটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, সেটা নাম হচ্ছে ঈশ্বরের বাগানে। ওই যেমন আগের গল্পের ক্ষেত্রে বলা হলো যে মুখ ভেঙে যায় বিজ্ঞাপনে, তার একটা অনুষঙ্গ ঈশ্বরের বাগানে। তাই এই কার্ডটা যদি না থাকতো তাহলেই অতীন বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস, তাই না? সেটা হয়ে যেত ট্রিলজির একদম শেষ পার্ট, যেটা সেটা হয়ে যেত নীলকণ্ঠ পাখির খোঁজে, হ্যাঁ, নাকি আশ্চর্য জলজাল, এবং এই ঈশ্বরের বাগান, হ্যাঁ, এই ট্রিলজির শেষ পর্ব চলে আসতো। তো যাই হোক না কেন, ঈশ্বরের বাগানেটা কিন্তু ওর সঙ্গে প্রায় কোনো মিল নেই। মানে ঈশ্বরের বাগানে গল্পে 3টে প্রজন্ম, দাদু, তার ছেলে হেমেন্দু, আর হেমেন্দুর ছেলে দেবমাল্য। মোটামুটি ভাবে আমরা বুঝতে পারি একটা বাঙালি মানে পরিবারে 3 জনের মধ্যে যেরকম বয়সের ডিফারেন্স হয়, যেরকম আজকের দিনে খুব প্রচলিত, অতি প্রচলিত একটি কথা, জেনারেশন গ্যাপ হয়, সেরকম আছে। আমি 2টো লাইন শুধু করবো বলে একটা কাগজ নিয়ে এসেছি। হেমেন্দু বাবাকে বলছে, তুমি সবসময় বিচারকের আসনে বসে পৃথিবীটা দেখো, এমনকি নিজের ছেলের সম্বন্ধে। আর তার জবাব দিচ্ছে ছেলে যে
আসলে পৃথিবীর সব অপরাধী নিজের খুব কাছাকাছি একজন বিচারকের ছায়া রাখে। এই যে মাঝখানে এই অংশটা আমার গল্পের ক্ষেত্রে খুব ফাইটিং লেগেছে। এবং কোথায় এখানে গল্পটা আর ওই হেমেন্দ্র বাবার রইল না, কোথায় সেটা ছড়িয়ে গেল। এইটাই একটা গল্পকারের পাওনা। এটা পাওনা বলছি এই জন্য যে দীপেন্দা তো সেরকম প্লট সিদ্ধ গল্প লেখেন না, বৃত্তাকার প্লটের গল্প তো লেখেন না। ফলে তার গল্পের যেরকম যাত্রাপথ, সেই যাত্রাপথের মধ্যে এই ধরনের পয়েন্ট যেগুলো কিনা গল্পের যে ক্যারেক্টার তাকে ছাপিয়ে আরো বৃহত্তর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, সেই জায়গাগুলোকে আমরা যেন এখানে ছুঁতে পারি। আরেকটা জায়গা আমি একটু বলি যে অন্যের পোশাক তোমার শরীরে ঠিকঠাক হতেই পারে, কিন্তু পোশাকটা কখনো নিজের হয়ে যায় না। এইরকম একটা কথা এখানে বাবা বলছেন, মানে দাদু যিনি এখানে হেমেন্দ্রুর বাবা হেমেন্দ্রুকে বলছেন। মূলত হেমেন্দ্রুর বাবার সঙ্গে হেমেন্দ্রুর যে দ্বন্দ্ব, এটা নিয়ে একটা গল্প, এবং মূলত দুজনের জীবন দর্শনের যে ফারাক, যে জীবন দর্শন যারা পরবর্তী প্রজন্ম তারা বলে রক্ষণশীল, পরবর্তী প্রজন্ম বলে যে তোমরা যে চাকা তৈরি করতে তার নকশা কিন্তু বদলেছে বাবা। এই যে চাকা তৈরি করার নকশা বদলেছে, এখানে সত্যি নাকি এদের পূর্বপুরুষরা চাকা তৈরি করতেন, শালুই বংশ, এবং শালুই তার চাকা তৈরির ইতিহাস, তার এই যে খেটে খাওয়ার ইতিহাস, এইটা যখন দাদু তার নাতিকে বলতে চান, হেমেন্দু বাধা দেয়। হেমেন্দু এই শালুই বংশের ইতিহাস আর সে কাঁধে নিয়ে চলতে রাজি না। সে তার পুরনো ইতিহাসকে ছিন্ন করতে চায়। সে এফিডেভিট করে 20 ডিসেম্বর 1999 হেমেন্দু বিকাশ শালুই এত দ্বারা পরিচিত হচ্ছে হেমেন্দু বিকাশ দাস এই হিসেবে। এবং গল্পটা যদি আপনারা পড়েন, আর কোথাও তো তারিখ নেই, কিন্তু গল্পটা ওই তারিখেই প্রায় লেখা। ওই তারিখে প্রায় লেখা কেন বলছি, যে 2000 সালে নববর্ষ সংখ্যায় গল্পটি প্রকাশিত, তার মাসের আগে, মানে ওইটা কন্টেম্পোরারি তারিখ আর গল্পে যে তারিখ দেওয়া আছে ওইটাই কন্টেম্পোরারি তারিখ। এবং এই তারিখে বসে আজ থেকে 23 বছর আগে যে গল্পটি লেখা হয়, সেই গল্পটি কিন্তু আজও পুরনো হয়। এটাই হচ্ছে গল্পকারের মানে এগিয়ে থাকা, যে 23 বছর আগের একটা গল্প যে যদি এখনো পর্যন্ত প্রাসঙ্গিক থাকতে পারে, যে প্রাসঙ্গিকতায় গাছ কাটার প্রশ্ন আসে, যেখানে আসে যে শীতকালের একটু আলো হাওয়া যাতে পুরো শরীরে এসে লাগে তার কথা আসে, নতুন করে ভাবনা, পুরনোকে অস্বীকার না করে নতুন করে ভাবনা, নতুন স্বপ্নের জাল বিছানো, যে জন্য দাদু দেবমাল্যকে ঘুড়ি ওড়াতে শেখায়, দেবমাল্য ঘুড়ি ওড়াতে ভুলে গেছে। আমাদের ছেলেমেয়েরা তো নতুন স্বপ্ন দেখতে ভুলে গেছে। আমরা তাদের এমন ভাবে জুতে দিয়েছি যে সেই জোয়াল নামিয়ে নতুন স্বপ্ন দেখার ফুরসত আমরা কেড়ে নিয়েছি। হেমেন্দু বলে যে ওর সঙ্গে কোথায় তোমার আর দেখা হবে না, কারণ কার্সিয়াংয়ের যেখানে আমি ওকে রাখছি সেখানে এসটিডি করেছিলাম, ওরা বলছে ইতিমধ্যে ওকে নিয়ে আসবে। হেমেন্দু বাবা বলছে জানি আমি সেটা, তুমি আসতে দেবে না। এই যে তুমি আসতে দেবে না, এর মধ্যে যে নতুন বীজ বপন নতুন মতো করে যে গাছ লাগাচ্ছে, গাছটা তার মতো করে গড়ে উঠবে। এখানে একটা ইনভেস্টমেন্টের কথা আছে, যে সেগুন গাছ 1000 টাকা করে তার জন্য শেয়ার, সেটা ওখানে লাগানো হয়। এইটা অনেক দূরে, সেই গাছকে কখনো দেখা যাবে না। এটা এরকম গাছ নয় যে বাড়ির বাগানে যে হর্তুকি গাছটা আছে,
যে অর্জুন গাছটা আছে সেই গাছের মতো নয়, গাছের ফল, গাছের ছাল এগুলোর প্রতি গাছের একমাত্র উপযোগিতা নয়। গাছ যে একটা মানুষ, গাছ যে একটা বেঁচে থাকা, গাছ যে একটা যাপন, সেটা পরে গল্পের মধ্যে বারবার আছে। ঈশ্বরের বাগান তো, বাগানে গাছের কথা থাকবেই, ঈশ্বরের কথাও আছে। ঈশ্বরকে, ঈশ্বর তুমি, ঈশ্বর আমি, ঈশ্বর আমাদের চারপাশের গাছপালা, এই যে যে সুপুরি গাছগুলো আছে একে অপরকে ধরে আছে, এরা ঈশ্বর। আর ওই যে একা একা একটা ঘোড়া নীল গাছ আছে, সেও ঈশ্বর। এই যে একা যুথবদ্ধতা এবং একাকিত্ব, এই যে একটা পাশাপাশি হ্যাঁ এবং না, ইতি এবং নেতি, এই যে জিরো এবং ওয়ানের যে একটা পরবর্তীকালের খেলা, যাকে আমরা অন্য অন্য নামে ডেকেছি ডাকি এখন, তো সেই বাইনারিতে আমরা পরপর চলে আসি এবং ঘুরি এখানে হয়ে ওঠে মুক্ত জীবনের প্রতীক, নতুন ভাবনার প্রতীক, নতুন স্বপ্নকে লালনের প্রতীক। এবং দেবমাল্য ঘুরি ওড়াতে ভুলে গেছে এই কথা তখন আলাদা আলাদা মানে আমাদের চোখের সামনে আসে। দাদু পুরনো দিনের খবরের কাগজের তৈরি ঘুড়ি, সেইটা দাদু ব্যবহার করে। দেবমাল্যর পছন্দ হয় না, দেবমাল্য রঙিন ঘুড়ি ওড়াতে চায়। দাদুর যে ঘুড়ি, দাদু বলে আমি আমার ঘুড়িটা প্রথমে উড়িয়ে নিই, তারপরে তুই তোর ঘুড়িটা উড়াবি। আমরা সবাই বুঝতে পারি ঘুড়ি আর এখানে ঘুড়ি থাকে না, ঘুড়ি পাঠকের কল্পনায় নিজের মতো করে নিজের নিজের যে ভাবনা তার প্রতীক হয়ে ওঠে। এরকম বারবার প্রতীক বদলান, বারবার নতুন রকম করে, কখনো বলছিল যে কখনো মোড়া, কখনো দুটো ঘড়ি। আমাদের সবার হয়তো অনেকেই হয়তো মনে আছে, আমাদের এখানে গল্প স্বল্পের আচলে দীপেন্দা একটা গল্প পড়েছিলেন, তাতে আলমারি, একটা অবিস্মরণীয় গল্প। এরকম আমাদের দৈনন্দিন ব্যবহারের জীবন, এগুলোকে তিনি কথা বলাতে পারেন, এগুলোকে নিয়ে অনেক বার্তা তিনি পৌঁছাতে পারেন। এখানে সেরকম ঘুড়ি, দাদু ঘুড়ির সুতোটা কেটে দেয়, দাদু ঘুড়ির সুতোটা কেটে দেয়, সেই খবরের কাগজের তৈরি ঘুড়ি টলতে 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 অন্য এক জায়গায় পৌঁছে যায়, মাটিতে পড়ে যায়। খবরের কাগজের তৈরি ঘুড়ি মাটিতে পড়ে যাওয়া, এর নানা রকমের মানে আছে। আমার এই আলোচনার সময় এগুলো বলে এর বহুমুখীটাকে গর্ব করার আমার কোনো ইচ্ছা নেই। এবং আরেকটা যে বিষয়, যে নতুন ঘুড়ি, রঙিন ঘুড়ি অনেক আছে, যে নতুন ঘুড়ি ওড়াবে আমাদের পরবর্তী প্রজন্ম, দেবমাল্য, যে সম্পর্কে দাদু বলেন, দেখি কতদূর যায় তোর ঘুড়ি, রঙিন ঘুড়ি, ওরা দাদু ভাই যত ওপরে পারিস। এই যত ওপরে পারিস, এই যে শুভকামনা ওড়ানোর, এই শুভকামনা দীপেন্দা রেখে যান পরবর্তী প্রজন্মের জন্য।